রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরের সিজন 2 এ দ্বিতীয় গল্প, প্রমথনাথ বিশির ফাঁসি গাছ। শুরু হচ্ছে আজকের গল্প। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথে মাঝে মাঝে জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমন প্রাচীন। আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাজির মধ্যে সমুন্নত অজ্ঞাত কুশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতোই, কিন্তু তার আরো কারণ ছিল। সেটা ছিল একটা ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটা ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকতো নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তারই। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জল্লাদের লোকটাকে ঝুলিয়ে দিত গাছটার একটা ডালে। মানুষ ঝুলিয়ে দেওয়ার মতোই ডালগুলোই বটে। গাছটির গুড়ি থেকে 25-30 হাতের মধ্যে একটাও ডালপালা নেই। একেবারে পরিষ্কার গা, মসৃণ, তার ওপরে ডাল বেরিয়েছে। এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটার উপরের দিকে ছুঁচালো মন্দির আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছের শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে। আর তার মুখে এই গল্পটাও শুনেছি আমাদের বাল্যকালে। কাজেই গোপালের 92 সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্যি হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ তার নিঃসন্দেহ। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত এই গ্রামটির উল্লেখ আছে। আর উল্লেখ আছে যে কাছাকাছি গাছগুলিতে ফাঁসি দেয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কারণই বা কি? কিন্তু প্রাচীন ইতিহাস যাক, যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটাকে ভয়াবহ করে রেখেছে। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটার কাছে যেত না। একা তো নই, কিন্তু অদৃষ্টের এমন বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল। রেল স্টেশনে যাওয়ার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে দমকে মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলেই বলতো, কি দেখলাম তা কি আর এখন মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ বা বলতো মুমূর্ষুর অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনছে। একজন বলেছিল সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানতো না। ওই গাছতলায় পৌঁছাবো মাত্রই হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে এসে পড়ল। সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলেছিল সেটা ছিল জ্যোৎস্না রাত্রি। তার ভুল দেখবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না। কেননা ফাঁসি হতো বহু কাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়,
তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ, কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসই এখন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতন দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওসফি চর্চার বাতিক ছিল, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও হয়েছিল যথেষ্ট। তাকে ফাঁসি গাছটার বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে, সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন এমন হয় তিনি বলেছিলেন তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে এইরকম অলৌকিক ছায়াছবির উদ্ভব হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনোভূত হয়নি, কিন্তু ও নিয়ে আর তর্কাতর্কিও করিনি। তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2টি দশক কাটল দেশ এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধা হয়ে ওঠেনি একবারও। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলি যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে ভুলে যেতে লাগলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পরে গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পৌঁছাতে 1 প্রহর রাত তো হবেই। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতন মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করে চলেছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি, এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হলো না, সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। কৌতূহল হলো খুব, অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে গিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছটার কাছে এসে পড়েছি। ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারের হালকাল্লা পড়ে জায়গা কতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তা আশ্চর্য কি! আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম। কিছু দূর এসে গাড়োয়ান বলল, জানেন বাবু, এখান দিয়ে আগের রাতের বেলা যাওয়া কঠিন ছিল বড়। কেন? ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে। কোথায় যাবে? আপনি বুঝি এই পথে অনেকদিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করলো। বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজে যে এত বড় একটা গাছটাকে পুড়িয়ে দিতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর সেই আঙার ঝড়ে জলে ভেঙে পড়ল, ঝড়ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। তাহলে এখন জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখলেন।
যেমন দেখলো, কি দেখলাম, কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ চলে এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া, নাকি কিন্তু কিছু যে তা নিশ্চয়। তখন মেসের সেই থিওজফিস্ট ভদ্রলোকের কথা মনে হল। ভাবলাম গাছের ডালে মৃত বিশ্বের পুনরভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরভিনয় বা অসম্ভব কেন? তাই নয় কি? আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করে? লোকটার কথা মনে পড়ে। যেমন দেখলেন, কি দেখলাম? মনের মধ্যে ক্রমাগত আলোড়ন করতে লাগলো, আর তার সঙ্গে তাল রেখে গাড়োয়ান অন্ধকার পল্লী পথ দিয়ে এগিয়ে চলল গ্রামের দিকে।